শেখ হাসিনার নেতৃত্বে অনেক বড় দল, কিন্তু ফজলুর রহমান, আপনার কাছে যেতে চাই, আজকের দিনটিকে আপনি কিভাবে দেখবেন ইতিহাসের পাতায়? আজকে সারাটি দিন যদি আমি বলি, আমি আমার এলাকাতে ছিলাম ইটনায়, হাওর অঞ্চলে। আমি কয়েকদিন যাবতই সেখানে আছি। ঠিক 6:30টার সময় আমার স্ত্রী আমাকে জানালেন এই দুঃসংবাদটি। এরপর থেকে আমার দিনটি ভালো যাওয়ার কথা নয়, কারণ আমি আমার রাজনৈতিক জীবনের দীর্ঘ রাজনীতি ছেড়ে বর্তমান যে জাতীয়তাবাদী দলে আছি, সেই দলে আসার একমাত্র কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি আমাকে উনার নেতৃত্বের গুণে, উনার ব্যক্তিত্বের গুণে বিমোহিত করে আমাকে আহ্বান করে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে যোগদান করতে আমাকে করিয়েছে। এবং আমার যত সুখ দুঃখ ছিল, ধরেন গত 18 বছর আমি বিএনপি করি, আমার সুখ দুঃখের সময়গুলোতে একে শেষ পর্যন্ত উনি যখন অসুস্থ ছিলেন তখনও আমি একটা দুঃসময়ের মধ্যে ছিলাম। এই সব ব্যাপারেই আমি দেখেছি আমাকে একজন ছোট ভাইয়ের মতো বলেন, অথবা রাজনৈতিক কর্মী হিসাবে আমার প্রতি তার দুর্বলতার কারণে বলেন, আমাকে সব সময় তিনি উদ্ধার করার, রক্ষা করার চেষ্টা করেছেন। এখন এই দলে আমি আছি, আমার গার্জেন, মূল গার্জেন চলে গেছে, কাজে দিনটা আমার কেমন যাচ্ছে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। ওনার মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হলো। ওনার সন্তান এতিম হলেন, এটা সবচেয়ে বড় কথা নয়, বড় কথা হলো বাংলাদেশটাই যেন রাজনৈতিকভাবে এতিম হয়ে গেল। সেই কারণে আজকে আমার মনের অবস্থাটা ভালো না। আমি মনে করি বর্তমানে বাংলাদেশে যে অন্ধকারে নিমজ্জিত হয়েছে, এই বাংলাদেশকে উদ্ধার করার জন্য হিমালয় পর্বত সমান ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব দেশনেত্রী খালেদা জিয়ার সেরে ওঠা খুব উচিত ছিল। এই কারণে আমার মনে এত আবেগ ছিল। কিছুদিন আগে ওনাকে দেখতে গিয়ে আমি সাংবাদিকদের কাছে এবার কেয়ারের সামনে বলেছিলাম, আল্লাহ যদি আমার আয়ুর অনেকটা কেটে নিয়ে ওনাকে বাঁচায় তাতেও আমি রাজি আছি, আল্লাহ যেন এটাই করে। তো যা হোক, আমি আগেও বলেছি ওই যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে, ঠিক তেমনি উনি চলে গেছেন, মৃত্যু ওনাকে নিয়ে গেছে। কিন্তু আমি মনে করি ইতিহাস ওনাকে বাঁচিয়ে রাখবে। উনি ইতিহাসের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান। আপনি তো রাজনীতির ময়দানের মানুষ, সারা জীবন রাজনীতির ময়দানেই ছিলেন, ছাত্র জীবন থেকে আজ অবধি। জনাব বেগম খালেদা জিয়ার রাজনীতির আগমনের দৃশ্যপটগুলো কেমন ছিল এবং আপনি কিভাবে পর্যবেক্ষণ করেছেন সেই সময়ের স্মৃতিগুলো যদি একটু আমাদেরকে বলতেন, এবং নেতৃত্বের ক্ষেত্রে তার প্রধান কি কি বৈশিষ্ট্য আপনাকে মুগ্ধ করে বা বাংলাদেশের মানুষকে মুগ্ধ করে বলে আপনি মনে করেন? আমি উনাকে চিনেছি, উনি আমাকে চিনেছেন। আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তখন। আমার ছাত্রলীগ কমিটিটা ছিল ফজলু চূর্ণ। এরশাদ বিরোধী আন্দোলন প্রথম শুরু করি 17 সেপ্টেম্বর 1982। তখন শহীদ জিয়া পৃথিবী ছেড়ে চলে গেছেন, সাত্তার সরকার চলে গেছে। এরশাদ হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সামরিক শাসন জারি হয়েছে 24 মার্চ 1982। আর আমরা আন্দোলনটা শুরু করি 17 সেপ্টেম্বর 1982। সামরিক জান্তা ব্যারাকে যাও, গণতন্ত্র ফিরিয়ে দাও, এটা ছিল মূল স্লোগান। শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা হলো অধিকার। আমি সুশিক্ষা নিয়ে বাঁচতে চাই, মজিদ খানের শিক্ষা নিয়েছি, মানি না মানব। এই স্লোগানের উপরে আমরা 14টা ছাত্র সংগঠন এক হয়ে যখন আমরা আন্দোলন করি, সেই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসবেন মনে হচ্ছে, কিন্তু তাকে আসতে দেওয়া হচ্ছে না।
কারণ সবারই একটা চিন্তা ছিল যে তারা যে এখান থেকে তার দলের বড় বড় নেতারা চলে গেলেন, জাতীয় পার্টির যারা মন্ত্রী ছিলেন, আমি আর আজকে তাদের নাম বলতে চাই না, তারা তাকে ছেড়ে চলে গেলেন। প্রধানমন্ত্রী যারা ছিলেন তারা চলে গেলেন নতুন সামরিক শাসকের সঙ্গে। শুধু দেশকে রক্ষা করার জন্য, দলকে রক্ষা করার জন্য তিনি নিজে রয়ে গেলেন। সেই সময়ে আমরা যখন আন্দোলন করে 1983 সনের 14ই ফেব্রুয়ারি জয়নাল জাফর দীপালি শাহাদের মৃত্যুতে আমরা যেদিন আন্দোলন করলাম, আমি তাকে প্রথম দেখলাম একদম অস্থিরভাবে উনি ছুটে এসেছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে, সেইখানে দেখলাম। তখন উনি রাজনীতিতে অফিসিয়ালি ওইভাবে আসেননি। তারপরে তাকে যেখানে দেখলাম সেটা হলো উনি আমাদের সব ছাত্র নেতৃবৃন্দকে ডাকলেন, এবং সেই সময়ে একজন অরাজনৈতিক ভদ্রমহিলা, তার কথা শুনে আমার মনে হলো যে তার মতো সুন্দর করে, এইরকম সম্মান করে, অন্যকে সম্মান করে, আমরা তার সন্তান তুল্য তাদেরকে এমনভাবে উনি সম্বোধন করলেন, আমি তার আচরণে বিমোহিত হলাম। এবং শেষ দিন পর্যন্ত একটা মানুষের জীবনের যে আচরণ এত সুন্দর হতে পারে, আপনার সাথে উনি একমত হবেন না, আপনার সাথে উনি দ্বিমত পোষণ করবেন, আপনি তাকে অনেক গালাগালিও করবেন, অনেক কিছু করবেন, কিন্তু উনি কিছুতেই আপনাকে অসম্মান করে কোনো কথা বলবেন না। এটা তার মহান গুণ, মারাত্মক গুণ। প্রত্যেকটি মানুষের সঙ্গে উনি ভালোভাবে ভালো আচরণ করেছেন। আমি সেদিন থেকেই উনার সঙ্গে, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট, কিন্তু উনি হলেন জাতীয়তাবাদী দলের নেত্রী, আমি সেদিন থেকে উনার প্রতি অনুগত অনুরক্ত ছিলাম। এবং এরপর থেকে ওনার সঙ্গে আমার একটা সাংঘাতিক সম্পর্ক ছিল, আন্দোলনে সংগ্রামে একটা সম্পর্ক ছিল। এবং 91 সনে যখন নির্বাচন হয়, যখন কেউই ভাবতে পারে নাই যে বিএনপি কোনো কারণে মেজরিটি পেয়ে ক্ষমতায় আসবে আওয়ামী লীগের বিরুদ্ধে, কারণ বিএনপির কোনো সংগঠন ছিল না, শুধু একটা ছাত্র সংগঠন শক্তিশালী ছিল। সেই ছাত্র সংগঠন এবং উনার ইমেজ, কেন উনার ইমেজ, উনি সত্যকে সত্য বলেন, স্পেডকে স্পেড বলেন, উনি অন্যায়ের সঙ্গে আপোষ করেন নাই, যে কারণে উনার উপাধি হলো আপোষহীন নেত্রী। ওই একটা মাত্র কারণে, অন্যায়ের সঙ্গে আপোষ করেন নাই বেগম খালেদা জিয়া, একটা মাত্র কারণে কিন্তু মানুষ তার প্রতি অনুপ্রাণিত হলো, মানুষ অনুগত হলো, এবং মানুষ 91 সনে ভোট দিয়ে অবিশ্বাস্যভাবে বিএনপিকে ক্ষমতায় আনলো। এইটা তার গুণের একটা মারাত্মক দিক। আরেকটা দিক হলো, কোনো কারণেই দুর্দিনে, দুঃসময়ে, দুর্বিপাকে উনি মাথা নত করেন না। 2 বার জেলে গেছেন। একবার যখন জেলে গেছেন তখন আমি ওনার সঙ্গে ছিলাম না, 111-এর সময় আমি অন্য দল করতাম। কিন্তু দ্বিতীয়বার যখন উনি জেলে গেছেন 18 সনের 8ই ফেব্রুয়ারি, এর 5 দিন আগে লা মেরিডিয়ানে একটা মিটিং ডেকেছিলেন তিনি সারা বাংলাদেশের নেতাকর্মীদের, এবং সেই মিটিংয়ে হঠাৎ করে উনি বললেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বললেন, আমি কারো বক্তৃতা আজকে কেন্দ্রীয়ভাবে শুনতে চাই না। জেলার কিছু নেতা বক্তৃতা করছে আমি শুনেছি, কিন্তু কেন্দ্র থেকে আমি শুধু একজনের বক্তৃতা শুনতে চাই। তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো। এখানে তো সমস্ত স্থায়ী কমিটির নেতারা বসে আছেন, আমি তো এটা টেলিভিশনে কথাটা বলতেছি, সমস্ত বড় বড় নেতারা বসে, সব অবাক, আমি নিজে বিস্মিত, আমার নাম কেন বলবো। কিন্তু আদেশ হলো আমার বক্তৃতা উনি শুনবেন। আমি দাঁড়িয়ে একটা বক্তৃতা, এক নিঃশ্বাসে একটা দীর্ঘ বক্তৃতা করলাম। বক্তৃতা করে যখন ওনার সাথে গেলাম, উনি আমার সঙ্গে হাত মিলিয়ে ওনার চোখের পানি ফেলে বললেন, আপনার বক্তৃতা শুনে আমি 20 বছর জেল খাটতে পারব। এবং আমার মতো একজন, ওই সময়ের একজন নতুন দলে যোগদান করা কর্মীকে এত সম্মান দেওয়া, এইটা আমি আর কোথাও পাবো বলে আমি মনে করি না। কারণ যে দলটা আমি জীবন যৌবন সব শেষ করে করেছি, যে দলের জন্য আমি এত বেশি কাজ করেছি, এটা অকল্পনীয়। আমি যদি সেই কাজ অন্য কোনো কিছুর জন্য করতাম তাহলে ওলি আল্লাহ হইতাম আমি। সেই দলটিতে যখন সম্মান পেলাম না, একজন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মতো একজন নতুন লোককে, যখনই গেছি ফজলুর রহমান,
কেন এসছেন, উনার যে সেই তবে আমি চেষ্টা করেছি উনি জেলখানায় যাওয়ার পরে, আমার চেষ্টার আমি 300 বক্তৃতা করেছি উনার নামে উনি জেলখানায় যাওয়ার পরে। এইটা বিশ্ব রেকর্ড শুধু উনার নামে, যে চৈত্র বৈশাখের রৌদ্রের দাবদাহে উনাকে একটি নির্জন কারাগারে রেখে যেভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে একটা সরকার এই অকাল কুষ্মান্ডের মতো দুষ্কর্মটি করছেন, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য উনার নামে যে ডাকটা আমি দিয়েছি, 300-র মতো বক্তৃতা করেছি আমি, আপনি কল্পনা করতে পারবেন না। এবং আমি সেই সময় দেখেছি এত কিছুর মধ্যে উনি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, কারোর সঙ্গে কোনো আপোষ করেন নাই, অন্যায়ের সঙ্গে আপোষ করেন নাই। সেই কারণে আমার মনে হয় আরেকটা জিনিস আমার মনে হয়েছে, দেখেন উনি রাজনৈতিক জীবনে অত্যন্ত অত্যন্ত মানে এটা কি আলোকিত জীবন তার। একজন স্বল্প শিক্ষিত একজন ভদ্র মহিলা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, একজন ভদ্র মহিলা, তার কোনো অকল্পনীয় তার জনপ্রিয়তা। এইটা যেমন পেয়েছেন, তার ব্যক্তিগত জীবনটাকে যখন আমি মনে করি, আমার মনে হয় তার মতো হতভাগিনী এই লেভেলের পরিবারের লোক খুব কম আছে, যার সেই মহান স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বলেছিলেন আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, যিনি সেক্টর কমান্ডার ছিলেন, জেট ফোর্সের কমান্ডার ছিলেন, সেই মেজর জিয়া রাষ্ট্রপতি ছিলেন। মাত্র উনি তার সেই মহান স্বামী চক্রান্তমূলকভাবে চট্টগ্রামের সার্কিট হাউসে নিহত হলেন। 32 বছর বয়সে একজন মহিলা তার রূপে গুণে তার সেই সংসার, সুখের সংসার নিঃস্ব হয়ে গেল। যৌবনে পড়লেন সাদা কাপড়, জীবনের সমস্ত বুক বিলাস বৃত্ত বৈভব ত্যাগ করে 2টি শিশু সন্তানকে নিয়ে বাঁচবার চেষ্টা করলেন। তাতেও তার হলো না, জেল খাটতে হইল। জেল থেকে বেরিয়ে আসলেন, সেই সন্তান মারা গেল মালয়েশিয়াতে। জিয়াউর রহমানের ছেলে দেশ থেকে বিদেশে গিয়ে মরবে, এটা আমার কাছে অকল্পনীয়। মৃত্যুর আগে নাকি সে কেঁদে কেঁদে বলেছিল আমি আমার মায়ের মুখ দেখতে চাই, আমি আমার মায়ের মুখ দেখতে চাই। উনি হইলেন হতভাগিনী, মৃত্যুর আগে সন্তানের মুখ দেখতে পারে নাই, সন্তানও তার মুখ দেখতে পারে নাই। কারণ মায়ের সামনে সন্তানের লাশের চেয়ে ভারী জিনিস পৃথিবীতে আর কিছু নাই। এই দিক থেকে উনি আমার কাছে মনে কপাল পোড়া হতভাগিনী আমার মনে হয়। 15 বছর পর্যন্ত একমাত্র ছেলে, তার ছেলের মেয়ে বা ছেলের পুত্রবধূ কারো মুখ দেখতে পারেন নাই, তারা বিদেশে রয়েছে, জেলে রয়েছেন। কাজে এই দিক থেকে তাকে আমার হতভাগা মনে হয়। আর রাজনীতির দিক থেকে তিনি এমন আলোকিত যে বাংলাদেশ যতদিন থাকবে, বাঙালি জাতি যতদিন থাকবে, যতদিন বাংলাদেশে রাজনীতি থাকবে, রাজনৈতিক নেতৃত্ব থাকবে এবং তার ইতিহাস থাকবে, উনি শ্রেষ্ঠতম কাতারে থাকবেন। শ্রেষ্ঠ যারা থাকবেন তাদের কাতারে উনি চিরদিন থাকবেন। এ হলো আমি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন, এই যে দীর্ঘ স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ লড়াই এবং গণতন্ত্রকে শক্তিশালীকরণে এবং সংসদীয় ব্যবস্থা ফেরাতে যে বেগম খালেদা জিয়ার অবদানকে কিভাবে মূল্যায়ন করবেন? দুই জায়গাতেই তার অবদান শ্রেষ্ঠ অবদান। এরশাদ বিরোধী আন্দোলনে হলো জিনিসটা আমার কাছে খুব অবাক এবং এটা আমার কাছে খুব ভাববার মতো ব্যাপার যে এরশাদ একজন সামরিক শাসক ছিলেন, একজন সামরিক জেনারেল ছিলেন। আরেকটু আপনাকে যুক্ত করে দিই, যদি সেটা হচ্ছে তার জীবনের লড়াইটা শুরু হয়েছিল এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এবং জীবনের শেষ প্রান্তে পর্যন্ত কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধেই লড়াই করতে হলো। অর্থাৎ স্বৈরাচারের বিরুদ্ধে দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই দিয়েই তার রাজনৈতিক জীবন শেষ। আমি যে কথাটা বলবো, এরশাদ একজন সামরিক শাসক ছিল। এরশাদ কিন্তু কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে ডিক্টেটর হয়নি। এরশাদ রাইফেলের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে, ক্ষমতা ছিনতাই করে একটা নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে ক্ষমতা নিয়েছিল। এবং 9 বছর এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু সামরিক শাসন এবং শাসক এবং সামরিক ব্যক্তিদের অনেকেই তার সাথে এবং সাথী ছিল।
তারপরেও কিন্তু এর মধ্যে আমরা দেখেছি যে সামরিক বাহিনীর ভিতরে একটা সাংঘাতিক ধরনের শ্রদ্ধাবোধ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বসময় ছিল, বিকজ ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অফুরন্ত ইনফ্লুয়েন্স, মানে অভাবনীয় ইনফ্লুয়েন্স সামরিক বাহিনীর এবং সামরিক বাহিনীর ভালোবাসা তার উপরে ছিল, সেইটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আরো বেশি সাহসী করে তুলেছে। এবং সেই আন্দোলনে একদিনের জন্য উনি নিজেকে পথভ্রষ্ট করেননি 91-90 সনের 6 ডিসেম্বর পর্যন্ত। এবং উনি জয়লাভ করেছিলেন এবং জয়টা উনারই হয়েছিল, যদিও পাশাপাশি আমরা ছিলাম, আওয়ামী লীগ ছিল, শেখ হাসিনার নেতৃত্বে অনেক বড় দল, কিন্তু মানুষ মনে করেছিল যে খালেদা জিয়ার আপসীর নেতৃত্বের কারণে এই বিজয়টা এসেছে, যার পুরস্কার হিসাবে 91-এর ইলেকশনে উনি মেজরিটি পেয়েছিলেন। আর হাসিনা বিরোধী আন্দোলন যে আন্দোলনটা, সেই আন্দোলনটা 2008 সন থেকে 2014 সন, এটা হলো একরকম। যাই হোক, সেটা আমি বলবো না। হাসিনা কিন্তু ভোটের মাধ্যমে এসে, লাইক হিটলার, ওই যে কারণে তাকে ফ্যাসিস্ট বলা হয়, ভোটের মাধ্যমে আইসা স্বৈরাচারী, এবং ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে নেতৃত্ব নিয়ে উনি ভোটকে অস্বীকার করলেন 14 সন, 18 সন এবং 24 সন। হাসিনা কিন্তু ব্যতিক্রম ধর্মী স্বৈরশাসক। সেই স্বৈরশাসকের একটা রাজনৈতিক দল ছিল, একদম গ্রাম লেভেল পর্যন্ত, সমাজের প্রত্যেক লেভেলে তার কর্মী ছিল, তার সমর্থক ছিল, সব কিছু ছিল। তার কথায় বার্তায়, তার দর্শনে একটা রাজনীতি ছিল, এবং সেই রাজনীতিটা অপ্রিয় করেছে শেখ হাসিনা। ওই যে মুক্তিযুদ্ধের 71 যে আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে মুক্তিযুদ্ধ, এটা শেখ হাসিনার অপরাজনীতির কারণে, স্বৈরশাসনের কারণে। আমি যে কথাটা বলবো, শেখ হাসিনার শাসনটা কিন্তু ছিল এমন একটা শাসন, এটাকে বলা হয় ওই যে মানুষের মুখে 1 সেকেন্ড যদি একটা বিষ দেওয়া হয়, সেই বিষটার নাম হইল পটাশিয়াম সাইনাইড, মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু এটার টেস্টটা কিন্তু মিষ্টি। শেখ হাসিনার যে স্বৈর শাসন, এটার টেস্টটা কিন্তু এরকম ছিল, 1 সেকেন্ডের মধ্যে লোকটা মারা যেত, কিন্তু টেস্টটা ছিল মিষ্টি। মানুষ মনে করতো গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে, এবং বিশ্বকে তিনি দীর্ঘদিন ব্লাফ দিতে সমর্থ হয়েছিলেন শেখ হাসিনা, দীর্ঘদিন। এরশাদ কিন্তু প্রথম দিন থেকেই স্বৈর শাসক ছিলেন। সেই শেখ হাসিনার বিরুদ্ধে যে কঠিন ফাইট, যেটা কঠিন যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ যেটা, সেই যুদ্ধে উনি যে নেতৃত্বটা দিয়েছিলেন, সেই নেতৃত্বের কারণেই তাকে আমি বলবো জেলে যেতে হয়েছে, এবং সেই জেলটা ছিল অনেক নিষ্ঠুর এবং কঠিন জেল। এবং সেই জেলটা কিন্তু সাধারণ জেল না, তাকে দুর্নীতির কারণে তাকে কনভিকশন অ্যান্ড সেন্টেন্স বাই জজ কোর্ট, স্পেশাল কোর্ট অ্যান্ড হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এটাকে সমর্থন করলো, অ্যাপিলেট ডিভিশন। তাকে বিচারের মাধ্যমে, বিচার বিভাগের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করে জেলখানায় রাখলো। রং হেডেড উইমেন বলেছিল। হ্যাঁ, আমরা তো সেই কারণে আমি যে কথাটা আপনাকে উত্তরটা দেব, সেই কারণে আমি বলবো যে এত কঠিন একটা অবস্থার মধ্যেও স্বৈর শাসক কিন্তু জেলখানায় নেয়, মামলা দেয়, কনভিকশন সেন্টেন্স হয় না, আবার ছেড়ে দেয়। কিন্তু এটা তো 10 বছরের কনভিকশন, সেই কারণে উনি মাথা নত করেন নাই। ওই ফাইটটা ওনাকে করতে হয়েছে। সেই ফাইটে উনি জেলখানায় চলে যাওয়ার পরে কোনো নেতৃত্ব ছিল না, ছিল শুধু একটা নির্দেশ। সেই নির্দেশ বলে, এবং পরবর্তী সময়ে তার সুসন্তান জনাব তারেক রহমান, আজকে যিনি দেশে এসেছেন, 18 সনের পর থেকে তারেক রহমান শুধু একটা টেলিভিশন স্কাইপের মাধ্যমে দলকে এবং দেশকে চালিয়েছেন। কাজে আমার মনে হয় তার জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বটাও যোগ্যতম নেতৃত্ব হবে বলে আমি মনে করি। তো এইখানে খালেদা জিয়ার ইতিহাস অনেক উপরে থেকে যাবে। এরশাদ স্বৈরাচার বিরোধী এবং শেখ হাসিনার সরকার এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তার যে ভূমিকা, সেটা অনন্য, অসাধারণ, এটা থেকে যাবে ইতিহাসে।